আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ৫টি রাজ্য মার্কিউলিস এবং আর.এইচ. হুইটেকার মিলে যে ৫টি রাজ্য আবিষ্কার করেছিলেন বা এই জীবগুলোকে ৫টি রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন, সেগুলোর আলাদা আলাদা বা ইন্ডিভিজুয়াল বৈশিষ্ট্য নিয়ে। আজকে আমরা আমাদের মনে রাখার সুবিধার্থে একটা চার্টের মতো করে এদের বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। যে কিভাবে সহজে আমরা পরীক্ষার হলে মনে করতে পারি বা আমাদের কিভাবে একটার সাথে আরেকটা তুলনা করা কিভাবে সহজ হবে, সেটা আমরা আজকে আলোচনা করব। সো এখানে আমি একটা চার্ট করে নিয়েছি এবং আমি আশা করব যে যারা এই ভিডিওটা দেখবে তারাও নিজেদের খাতার মধ্যে এরকম একটা চার্ট করে নেবে, যার কলামটা হবে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এই 5টা ঘর থাকবে এবং সারিতে স্বভাব, নিউক্লিয়াস এবং সরি, এটা হচ্ছে কলাম। কলামের স্বভাব, নিউক্লিয়াস, কোষীয় অঙ্গাণু, খাদ্যাভ্যাস, জনন এবং উদাহরণ। এবং সারিতে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া এগুলোর এইভাবে সাজানো থাকবে। তো আমরা যদি লক্ষ্য করি, আমাদের প্রথমে বৈশিষ্ট্য এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। কোনগুলো? এগুলো যে প্রতিটা রাজ্যের জীবগুলোর স্বভাব এবং এদের নিউক্লিয়াসের গঠন, কোষীয় অঙ্গাণুর গঠন, খাদ্যাভ্যাস, জনন এবং উদাহরণ নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। মনেরা যদি আমি স্বভাবের দিকে লক্ষ্য করি, এরা কেমন? এরা হচ্ছে এককোষী এককোষী এবং আমাদের বইয়ে ছিল এরা হচ্ছে কি ফিলামেন্টাস। ফিলামেন্টাস ফিলামেন্টাস মানে কি? সুতার মতো গঠন তৈরি করে। এবং এরা আরো ছিল, এরা হচ্ছে কি কলোনিয়াল বা দলবদ্ধভাবে বসবাস করে। সেম ভাবে আমি যদি প্রোটিস্টা বলি, প্রোটিস্টা কেমন ছিল? এরা ছিল এককোষী বা বহুকোষী, একটু মনেরা থেকে উন্নত। বহুকোষী। এরা শুধু কলোনিয়াল ছিল না, এরা এককও ছিল আবার কলোনিয়ালও ছিল। একক বা কলোনিয়াল, আবার কেউ কেউ কি বা ফিলামেন্টাস। এরপর হচ্ছে আমরা যদি ফাঞ্জাইয়ের কথা লক্ষ্য করি, ফাঞ্জাই এককোষী না, এরা হচ্ছে বহুকোষী এবং এদের কিন্তু অধিকাংশই কেমন? স্থলজ, মৃতজীবী এবং পরজীবী। অধিকাংশই স্থলজ, মৃতজীবী বা পরজীবী। এটা ছিল এদের স্বভাবগত বৈশিষ্ট্য। এরপর যদি আমি বলি প্লান্টি, প্লান্টি কেমন ছিল? এরা সুকেন্দ্রিক ছিল, নিউক্লিয়াস বিশিষ্ট এবং এরা কি নিউক্লিয়াস যুক্ত সালোক সংশ্লেষণকারী জীব। তাহলে এটা বলবো যে নিউক্লিয়াস তো এদেরও আছে, নিউক্লিয়াস যদি আমি নাও দেই তাহলে আমি বলবো সালোক সংশ্লেষণকারী, সালোক সংশ্লেষণকারী, সালোক সংশ্লেষণকারী। এরা কেমন? এরা হচ্ছে বহুকোষী। এছাড়া এদের বৈশিষ্ট্য কি ছিল? এরা নিজের খাদ্য কি করতে পারতো? নিজেই তৈরি করতে পারতো, তাই না? বা এদের বলা যাবে যে এদের যে কোষ, এগুলো কোষ মিলে অসংখ্য উন্নত টিস্যু তৈরি করে। তাই কি বলা যাবে যে এদের উন্নত টিস্যু তন্ত্র বিদ্যমান, উন্নত টিস্যু তন্ত্র বিদ্যমান। এটাই হচ্ছে এদের স্বভাবগত বৈশিষ্ট্য। তারপর যদি বলি আমি অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া কেমন? অ্যানিমেলিয়াও তো বহুকোষী। অ্যানিমেলিয়া কি সালোক সংশ্লেষণকারী? না, এরাও উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা কি, এদের একটা স্বভাবগত বৈশিষ্ট্য হচ্ছে এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এবং এরা নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী। এরা হচ্ছে, এরাও নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী। এদেরও কি জটিল বা উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, বা আমি বলতে পারি কি আরো জটিল, জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান।
জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এবার যদি আমি এই সকল রাজ্যের নিউক্লিয়াসের গঠন বিবেচনা করি, তাহলে মনেরা কেমন ছিল? মনেরা সুপার কিংডম একে ছিল, মানে প্রোক্যারিওটা, মানে কি আদিকেন্দ্রিক বা প্রাক কেন্দ্রিক, যাদের নিউক্লিয়াস কি উন্নত নয়। শুধু এদের নিউক্লিয়াসের অংশ হিসেবে এদের শুধুমাত্র ক্রোমাটিন বস্তু থাকে, অন্যান্য নিউক্লিয়ার মেমব্রেন এবং যে আরেকটা জিনিস নিউক্লিওলাস বা নিউক্লিওপ্লাজম, এগুলো কি কিছুই থাকে না। তাহলে এটাকে আমি কি বলতে পারবো? প্রাক কেন্দ্রিক বা আদিকেন্দ্রিক নিউক্লিয়াস। তাহলে এটাকে আমি বলবো প্রাক কেন্দ্রিক বা আদিকেন্দ্রিক। বললাম আদি কেন্দ্রিক, আদিকেন্দ্রিক। এরপর যদি বলি আমি প্রোটিস্টা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলা, এরা কি ছিল? ইউক্যারিওটা। ইউক্যারিওটা মানে কি সুকেন্দ্রিক নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী, যাদের নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? আমাদের নিউক্লিওপ্লাজম থাকে, নিউক্লিওলাস থাকে এবং কি ক্রোমাটিন বস্তু সবই থাকে, নিউক্লিয়ার মেমব্রেনও থাকে। তাহলে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলা এরা সবাই কি সুকেন্দ্রিক নিউক্লিয়াস। সুকেন্দ্রিক। এটাও সেম, এটাও সেম, এটাও সেম, সুকেন্দ্রিক। এবার যদি আমি বলি কোষীয় অঙ্গাণু, কোষীয় অঙ্গাণুর ক্ষেত্রে মনেরা কেমন ছিল? মনেরা তো আদি, মানে কি অনুন্নত। এদের যেহেতু নিউক্লিয়াসও আদিকেন্দ্রিক বা নিউক্লিয়াসটা কেমন অনুন্নত, তেমনি এদের বা আমি বলতে পারি যে এদের নিউক্লিয়াসে কি নাই? কোনো মেমব্রেন নাই। নিউক্লিয়াসেও মেমব্রেন নাই বা পোশাক পরিচ্ছদ নাই। আমাদের অন্যান্য যে সকল কোষীয় অঙ্গাণু সেগুলোরও সেম ভাবে এদের কোনো মেমব্রেন নাই। তাহলে কোনো মেমব্রেনযুক্ত অঙ্গাণু এতে বিদ্যমান থাকবে না। শুধু কি থাকবে? রাইবোজোম, যেটা হচ্ছে সার্বজনীন অঙ্গাণু, যেটা এককোষী এবং বহুকোষী উভয় ধরনের কোষেই থাকে। তাহলে আমি বলবো যে মেমব্রেনযুক্ত কোনো অঙ্গাণু থাকে না। যেমন হচ্ছে আমাদের বই আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, তারপর কি আছে লাইসোজোম ইত্যাদি। মেমব্রেন যুক্ত অঙ্গাণু থাকবে না। তাহলে কি বলবো? যে মেমব্রেন যুক্ত অঙ্গাণু অনুপস্থিত। অঙ্গাণু অনুপস্থিত। শুধু কি থাকবে? রাইবোজোম থাকবে। শুধু রাইবোজোম থাকবে। ঠিক আছে। এবার যদি বলি প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এরা কি ইউক্যারিওটা, এরা উন্নত, এদের সকল ধরনের মেমব্রেন যুক্ত অঙ্গাণুই থাকবে। তাহলে আমি কি বলবো? যে সকল অঙ্গাণু বিদ্যমান, এদের কি সকল কোষীয় অঙ্গাণু, অঙ্গাণু বিদ্যমান। সেম ভাবে ফাঞ্জাইও বিদ্যমান, কিন্তু বলা যাবে না সকল কোষীয় অঙ্গাণু বিদ্যমান। কারণ কি? এদের কি এরা হচ্ছে সবুজ নয়, মানে কি প্লাস্টিড থাকে না। কোন প্লাস্টিড? ক্লোরোপ্লাস্ট, যেটা সবুজ। তাহলে এখানে কি থাকবে না? ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। অনুপস্থিত। বাকি সব অঙ্গাণুই মোটামুটি উপস্থিত। তারপর যদি বলি প্লাস্টিড, প্লান্টের ক্ষেত্রে কি? প্লান্টের ক্ষেত্রে সকল কোষীয় অঙ্গাণুই বিদ্যমান থাকবে, তাই না? তাহলে এখানে কি থাকবে? আহ বিদ্যমান। আবার যদি আমি বলি অ্যানিমেলিয়ার ক্ষেত্রে, অ্যানিমেলিয়ার ক্ষেত্রে কি কোনো ক্লোরোপ্লাস্ট থাকবে না। তাহলে এখানে শুধু কি ক্লোরোপ্লাস্ট থাকে না, এদের আরো অনেক কিছু থাকে না। যেমন আমাদের যেগুলো প্লান্টিতে ছিল, যেমন ধরো কোষ প্রাচীর, যে জন্য ওটা হার্ড হতো, আমাদের প্লান্ট গুলো কি হয় শক্ত হয়। এছাড়া কোষ গহ্বর থাকে এবং প্লাস্টিক থাকে, যে জন্য কি হয় রঙিন হয়, উদ্ভিদ রঙিন হয়। তেমন তো প্রাণীর ক্ষেত্রে হয় না। তাহলে কি উদ্ভিদের এই তিনটা অঙ্গাণুর কোনোটাই অ্যানিমেলিয়াতে থাকে না। তাহলে বলবো যে জড় কোষ প্রাচীর, জড় কোষ প্রাচীর, তারপর কি আছে প্লাস্টিড এবং কি কোষ গহ্বর কি অনুপস্থিত। অনুপস্থিত। দেন আমি যদি খাদ্যাভ্যাসের দিকে লক্ষ্য করি, খাদ্যাভ্যাসের ক্ষেত্রে দেখবো মনে রাখতো অনুন্নত এবং বাকি সবাই কি মোটামুটি ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে।
তাহলে মনেরা যদি একবারেই অনুন্নত হয়, মনেরা তো জটিল কোনো খাদ্য তৈরির প্রসেস থাকবে না, বা তেমন কোনো অঙ্গাণু থাকবে না। যে উদ্ভিদে যেমন প্লাস্টিড আছে, যেখানে খাদ্য তৈরি হয়, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তেমন তো কোনো অঙ্গাণু থাকবে না। মনেরা আমরা আগের লেকচারও পড়েছি যে মনেরা একটা ব্যাকটেরিয়ার গঠন কেমন হয়, এর মধ্যে কোনো ধরনের খাদ্য তৈরির প্রসেস থাকে না। তাহলে এরা কিভাবে খাদ্য গ্রহণ করবে? এরা সবচেয়ে সহজ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করবে। যেমন আমরা একটা স্পঞ্জ কোনো পানির সাথে রাখলেই যা সহজে পানি শোষণ করে নেয়, তেমনি মনেরা শোষণ পদ্ধতি বা অ্যাবজর্পশনের মাধ্যমে খাদ্য গ্রহণ করে। তাহলে এটা কি? শোষণ পদ্ধতি, শোষণ বা অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন বানান কি? হ্যাঁ, অ্যাবজর্পশনের মাধ্যমে খাদ্য গ্রহণ করে। তারপর আমাদের যে প্রোটিস্টা আছে, তো এবার আমরা প্রোটিস্টা নিয়ে আলোচনা করব। প্রোটিস্টার খাদ্যাভ্যাস কিভাবে কেমন হয়, প্রোটিস্টা কিভাবে খাদ্য গ্রহণ করে। প্রোটিস্টা প্রোটিস্টা তো মনার থেকে একটু উন্নত। তো এদের শোষণ পদ্ধতিতেও খাদ্য গ্রহণ করে এবং সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য নিজেও তৈরি করতে পারে। কারণ এদের অনেককে কি হয়, সবুজ হয়, যেমন আমরা জানি শৈবাল সবুজ হয়। তারপর তাহলে এদের কি শোষণ প্লাস, শোষণ বা প্লাস না দিয়ে, বা সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। এবার যদি বলি ফানজাই, ফানজাই কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে? এদের তো কোনো ক্লোরোপ্লাস্ট নেই। তাহলে এরা হচ্ছে, আমরা আগে পড়ছি কি, এরা পরজীবী বা মৃতজীবী। তাহলে এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। নিজে তৈরি করতে পারে না। তাহলে আমরা দুইটা টার্ম শিখবো, একটা হচ্ছে হেটারোট্রফিক, আর একটা হচ্ছে অটোট্রফিক। তো এক নম্বর হচ্ছে কি হেটারোট্রফিক, আর একটা হচ্ছে অটোট্রফিক। অটোট্রফিক, হেটারোট্রফিকের হেটারো, এবং এই পাশে দেখা যাচ্ছে অটোট্রফিকের অটো। ট্রফিক ট্রফিক দুইটাতেই সেম। ট্রফিক মানে কি? ট্রফিক মানে পুষ্টি বা খাদ্য সম্পর্কিত যে সকল জিনিস আছে, বা বলা যায় যে খাদ্যাভ্যাস। তাহলে হেটারো, আমরা যেখানে দেখি হেটারো, আর একটা আছে কি হোমো। হোমো মানে কি? হোমো মানে সমান এবং হেটারো মানে ভিন্ন। হেটারো মানে কি? ভিন্ন। এবং অটো, অটো মানে কি? যে নিজে নিজে কাজ করে, তাই না? তাহলে অটো হচ্ছে যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, নিজে। আর হেটারো মানে হচ্ছে অন্যের উপর নির্ভরশীল, অন্যের উপর নির্ভরশীল, বা এটাকে বলা যায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না যে। তো হেটারোট্রফিক এবং অটোট্রফিক, হেটারোট্রফিক কারা? হেটারো মানে হচ্ছে অন্যের উপর নির্ভরশীল, যে খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল, তাদেরকে আমরা বলবো হেটারোট্রফিক প্রাণী বা হেটারোট্রফিক জীব। আর যারা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে বা অটোমেটিক, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাদেরকে আমরা বলবো কি অটোট্রফিক। তাহলে প্লান্টে কি থাকবে? ক্লোরোপ্লাস্ট থাকবে, যার মধ্যে নিজের খাদ্য নিজে তৈরি হবে বা সালোক সংশ্লেষণ ঘটবে, বা সালোক সংশ্লেষণের ইংলিশ কি? ফটোসিনথেসিস ঘটবে। তো এরা যেহেতু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাই আমরা এদের বলবো অটোট্রফিক জীব। আর আমরা অ্যানিমেলিয়া, যারা প্রাণী, তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাই আমরা আমাদের বলবো হচ্ছে হেটারোট্রফিক জীব। হেটারোট্রফিক। এবং যেহেতু ফানজাই অন্যের উপর নির্ভরশীল, তাহলে এদেরকেও হেটারোট্রফিক বলা যায়। কিন্তু যেহেতু এরা অনুন্নত একটু, তাই আমরা না বললেও চলবে। এবার আসলে জননের ক্ষেত্রে সেম ভাবে মনে রাখি অনুন্নত। তো অনুন্নত উদ্ভিদ বা অনুন্নত জীবে কিভাবে তৈরি হবে? এই হচ্ছে একটা কোষ। হ্যাঁ, এই কোষ শুধুমাত্র সিম্পলি, খুবই সাধারণভাবে, যদি দুইটা কোষে পরিণত হয়, মানে কি এদের বৃদ্ধি ঘটছে, তাই না? তো এইটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট বা সবচেয়ে সিম্পল প্রসেস জননের।
একটা জীবের জন্য, যে সে সরাসরি দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। যেহেতু দুইটা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, তাই এটাকে আমরা বলবো দ্বিবিভাজন। তো দ্বিবিভাজন প্রক্রিয়ার মাধ্যমে মনের কি হয়, জনন সম্পন্ন হয়। এবার যদি বলি প্রোটিস্টাতে কিভাবে জনন সম্পন্ন হয়, প্রোটিস্টা তো মনের থেকে সামান্য উন্নত, তাই না? এর দ্বিবিভাজনের মাধ্যমে হবে না, এর যৌন জননও হয় এবং অযৌন জননও হয়। তাহলে যদি বলি অযৌন জনন, যেটা অন্যত, অযৌন এবং যৌন দুইভাবে হয়। অযৌন জনন হবে মাইটোসিসের মাধ্যমে, আমরা এগুলো পরে বিস্তারিত জানবো, মাইটোসিস। আর যৌন জনন হয় কনজুগেশনের মাধ্যমে। কনজুগেশন কি? কনজুগেশন হচ্ছে জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে একই এমন দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যে যৌন জনন হয়, সেটাকে আমি বলবো কি, কনজুগেশন। তারপর আমরা যদি বলি ফানজাই, ফানজাইয়ের কিভাবে জনন হয়? ফানজাইয়ের জনন হয় হ্যাপ্লয়েড স্পোর তৈরির মাধ্যমে। হ্যাপ্লয়েড স্পোর তৈরি। স্পোর কি? স্পোর মানে হচ্ছে রেণু, ঠিক আছে? হ্যাপ্লয়েড মানে হচ্ছে যার মধ্যে এন সংখ্যক কোষ থাকবে। এন সংখ্যক কি থাকবে? কোষ থাকবে। যেমন হচ্ছে আমাদের ডিম্বাণু, শুক্রাণু। আমাদের দেহকোষ হচ্ছে 2n, মানে ডাবল ডাবল সেট ক্রোমোজোম যার মধ্যে থাকে। আর হ্যাপ্লয়েড, যেটা আমাদের শুক্রাণু এবং ডিম্বাণু, সেই দেহকোষ থেকে বা জনন মাতৃকোষ থেকে তৈরি হয়। তার মধ্যে কি এন সংখ্যক বা দেহকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে। তো অর্ধেক সংখ্যক কেন থাকে? যেন পরবর্তীতে এই অর্ধেক আর বাকি অর্ধেক, যেটা তার অপোজিট লিঙ্গের সাথে মিলনের মাধ্যমে হয়েছে, সেটা দুইটা মিলে যেন দেহকোষের সমান সংখ্যক ক্রোমোজোম তৈরি হয়, সেই জন্য কি থাকে? হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড বলতে কি বোঝায়? হ্যাপ্লয়েড আর কি ডিপ্লয়েড, যাদের নিউক্লিয়াসে এন সংখ্যক ক্রোমোজোম থাকে, এন সেট ক্রোমোজোম থাকে, আর এখানে কি 2n, মানে হচ্ছে n এর দ্বিগুণ সেট ক্রোমোজোম থাকবে। আচ্ছা, নট নেসেসারি। তাহলে এখন পরে আমরা এগুলো বিস্তারিত জানবো। প্লান্টি, প্লান্টি কি? প্লান্টি কিভাবে জনন ঘটায়? প্লান্টি তো উন্নত, প্লান্টিও উন্নত, অ্যানিমেলিয়া উন্নত। তো প্লান্টিতে যে জননটা হবে সেটা অবশ্যই কি যৌন জনন হবে। এছাড়া আমরা জানি উদ্ভিদের মধ্যে অঙ্গজ জনন ঘটে থাকে। তো এগুলো আমরা পরে পড়বো। দেখি, প্লান্টিতে যে জননটা হয় সেটা হচ্ছে অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস নামটা আসছে, আমরা আগেও পড়ছি। অ্যানাইসো মানে কি ভিন্ন, এবং গ্যামাস মানে হচ্ছে দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যে নিষিক্তকরণ হয় সেটা। তাহলে ভিন্ন গ্যামেটের মিলনের মাধ্যমে যদি নিষিক্তকরণ বা মিলন ঘটে, তাহলে সেটাকে আমরা বলবো কি অ্যানাইসোগ্যামাস। ভিন্ন মানে আকার আকৃতি এবং গঠনগতভাবে বা আকার আকৃতি বা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্ন ধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যে যৌন জনন ঘটে সেটাকে কি বলে? অ্যানাইসোগ্যামাস বলে। এবং অ্যানিমেলিয়াতে কিভাবে জনন ঘটে? অ্যানিমেলিয়াতেও যৌন জনন ঘটে, যৌন জনন সম্পন্ন হয়। এবং এদের যে যৌন জননের প্রক্রিয়ায় যে বাচ্চা যখন পেটে থাকে, তখন বিভিন্ন ধরনের ভ্রূণের স্তর তৈরি হয়, বা এটাকে বলা যায় কি, এটাকে বলা যায় ভ্রূণ স্তর তৈরি হয়, ভ্রূণীয় স্তর তৈরি হয়। তাহলে ভ্রূণ বিকাশকালীন সময় কি ভ্রূণ স্তর তৈরি হয়। এখন আমি যদি উদাহরণ দেই, মনের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, প্রথম উদাহরণ ব্যাকটেরিয়া। এছাড়া আছে কি নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, বা এটাকে আমরা বলতে পারি কি নষ্টক। এরপর যদি আমি বলি প্রোটিস্টা, প্রোটিস্টার উদাহরণ কি? প্রোটিস্টার উদাহরণ হচ্ছে এর থেকে উন্নত অ্যামিবা, তারপর প্যারামেসিয়াম, এবং এককোষীয় বহুকোষী শৈবাল। তো আমরা লিখে নেব এককোষী এবং বহুকোষী শৈবাল। তারপর কি ফানজাইয়ের মধ্যে কি আছে? ফানজাইয়ের উদাহরণ হচ্ছে আমাদের ইস্ট,
পেনিসিলিয়াম এবং মাশরুম। আমরা এগুলো সবাই চিনি, যদি না চিনে থাকি তাহলে গুগলে সার্চ দিলে পেয়ে যাব। এরপর আছে প্লান্টি। প্লান্টের মধ্যে কি সবুজ উদ্ভিদ, এবং অ্যানিমেলিয়ার মধ্যে আছে সকল উন্নত এবং অনুন্নত যে সকল প্রাণী আছে, শুধুমাত্র প্রোটোজোয়া ব্যতীত। হ্যাঁ, তাহলে আমরা প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী। তাহলে প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী। তো এই ছিল আমাদের 5টি রাজ্যের সহজে মনে রাখার জন্য যে তৈরিকৃত চার্ট। এইটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের কি হবে, পরীক্ষার হলে খুব সহজে আমরা মনে করে অ্যান্সার দিতে পারবো। যে এদের স্বভাব, নিউক্লিয়াসের গঠন, কোষীয় অঙ্গাণু, খাদ্যাভ্যাস, জনন ও ধারণ, এবং একটার সাথে আরেকটা যদি আমরা তুলনা করি তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো যে কার থেকে কে উন্নত। আমরা যদি লক্ষ্য করি নিচের থেকে উপর থেকে সবসময় নিচের দিকে কি হচ্ছে, উন্নত হচ্ছে, এবং এদের সকল বৈশিষ্ট্য কি হচ্ছে, উন্নত হচ্ছে। তো আজকের এই ছিল ভিডিও। এর পরের ক্লাসে আমরা শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ সম্পর্কে জানবো। আর একটা জিনিস হচ্ছে, টমাস ক্যাভিয়ার স্মিথ নামের একজন বিজ্ঞানী তার নতুন ধরনের শ্রেণীবিন্যাস করেছিলেন। কি, তার নিজের যে শ্রেণীবিন্যাস, তার নিজের যে চিন্তাধারা, সেটা ছিল হচ্ছে, আমরা দেখেছি কি, আমরা দেখেছি যে আমাদের আর.এইচ. হুইটেকার এবং মার্কিউলিস একটা শ্রেণীবিন্যাস করেছিলেন, এবং আর.এইচ. হুইটেকারের শ্রেণীবিন্যাস অনুযায়ী 5টা রাজ্য ছিল: মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। তো টমাস ক্যাভিয়ার স্মিথ তিনি এই 5টা রাজ্যকে কি করছেন, 6টা ভাগে ভাগ করছেন। যেমন মোনেরা যেটা আছে, মোনেরার মধ্যে যেহেতু ব্যাকটেরিয়া প্রধান, তাই তিনি এর নামকরণ করছে ব্যাকটেরিয়া। এবং যে প্রোটিস্টা আছে, প্রোটিস্টাকে তিনি আরো 2টা শাখায় ভাগ করছেন বা 2টা ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে প্রোটিস্টা থেকে বের হয়েছে হচ্ছে ক্রোমিস্টা, আরেকটা হচ্ছে প্রোটোজোয়া। তাহলে প্রোটিস্টা এবং প্রোটোজোয়াতে তিনি ভাগ করছেন। হ্যাঁ, আর বাকি যে ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া সেটা ঠিকই আছে। তো টমাস ক্যাভিয়ার স্মিথ অনুযায়ী মোনেরাকে বলা যাবে হচ্ছে ব্যাকটেরিয়া রাজ্য, ব্যাকটেরিয়া রাজ্য টমাস ক্যাভিয়ার স্মিথ যে ভাগ করছিলেন। এবং প্রোটিস্টাকে তিনি আরো 2 ভাগে ভাগ করছিলেন, একটা হচ্ছে প্রোটোজোয়া, আর একটা কি, ক্রোমিস্টা। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের লেকচার।